তাচ্ছিল্যও করছে। আসলে তো আমরা দেখছি যে এমনটাও এখন মানে কেউ বলছেন, বিশেষ করে আমি এনসিপি নেতাদের কথা বলছি, ডিজিএফআই এর হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হবে, সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, এই কথাটা খুব আলোচিত হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এটি আলোচনা হয়েছে যে সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই। এছাড়াও আরো তো অনেক কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকে কথা নিয়ে কথাবার্তা হচ্ছে, এমনকি রাস্তায়ও সেনাপ্রধানকে নিয়ে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ বা সেখানে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখেছি। কিন্তু এই যে কথাবার্তাগুলো হচ্ছে যে সেনা বাহিনীর মাথায় ঘিলু নাই, সেনাপ্রধান অফিসিয়াল অ্যাড্রেসে তিনি বলছেন যে ওরা বয়স কম, ওদের বয়স হলে ওরা নিজেরাই বুঝতে পারবে এবং লজ্জিত হবে। সেনাবাহিনীকে একটু গান্ধীবাদী একটা জায়গায় গিয়ে আছে, মানে সেই নীতিতে চলছে যে এক গালে চড় মারলে অপেক্ষা করবে আর এক গালে চড় মারার জন্য, এরকম একটা অবস্থা, গান্ধীবাদী অবস্থায় কি আছে সেনাবাহিনী? এটা এটা আসলে যিশুর যেটা ক্রিশ্চিয়ানিটির মধ্যে, যিশু এক গালে চড় দিলে আরেকটা গাল পেতে দিতে বলেছেন। গান্ধীও অনেক কিছু বলেছেন, এক চোখ নিয়ে এক চোখের প্রতিশোধ নিতে আরেক চোখ নিয়ে ফেললে তাহলে এক সময় দেখা যাবে পৃথিবীটা অন্ধেই ভরে গেছে, ভরাট হয়ে গেছে, পৃথিবীতে অন্ধ ছাড়া কারো স্থান থাকবে না। এক চোখ যদি এক চোখের প্রতিশোধ নিতে আরেক চোখ যদি উৎপাদন করা হয়, আমি তোমার চোখ নিলাম, সে আমার চোখ নিল, এই করতে করতে বিশ্বব্যাপী অন্ধত্বের রাজত্ব কায়েম হবে। আমার মনে হয় এখন আমরা সেরকম চোখ না নিয়েও আমরা এমন একটা অবস্থানে এখন পৌঁছে গেছি, এটা অন্ধত্বের রাজত্ব চলছে। কেন আমি বলছি কথাটা? কারণ হচ্ছে বিশ্বব্যাপী আপনি সেনাবাহিনীকে সবসময় একটা সম্মানের আসনে রাখেন, এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত। এটা তার কারণ হচ্ছে যুগে যুগে যেটা হয়ে আসছে। যদিও আমার কাছে, আমি ব্যক্তি জীবনে আমি মনে করি যে পৃথিবীতে কোনো প্রাণী অন্যকে হত্যা করার জন্য তারা প্রশিক্ষণ গ্রহণ করে না, একমাত্র মানুষই প্রশিক্ষণ গ্রহণ করে অন্য মানুষকে মারা। সেটা একটা বিচিত্র ব্যাপার, এটা অন্য জিনিস, সেটা হয়ে আসছে, আমরা তার বাইরে নেই। যেটা তবে এই যে কথাগুলি বলা হচ্ছে, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যারা এই কথাগুলি বলছেন তারা সম্মিলিতভাবে একেবারে, যদি সবাইকে একসাথে আমি একটা চ্যালেঞ্জ দিলাম, মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের টেল অফ মিলিয়নস এরকম একটা বই লেখার জন্য, বা একবারে বাংলায়ও যদি আমি বলি, এই যে মেজর হাফিজ গৌরবের ৭১, রক্তাক্ত ৭৫, যে বই, সেরকম যদি একটা বই যদি পয়দা করতে পারেন, লিখতে পারেন ২ কলম, তো আমি একদম প্রস্তুত আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, কারণ লক্ষ শ্রোতা আপনার এই অনুষ্ঠানটা দেখছেন, আমি তাদের মাধ্যমে বলছি, যারা এসব কথা বলেন তারা যদি মনে করেন যে তাহলে এই সেনাবাহিনীতে আমরা একটা যেটা করে স্টাডি করেছিলাম, সেটা আমি যখন মিলিটারি একাডেমিতে ছিলাম, আমি সেটা আজকে এখানে আপনাকে বলি। সেটা হচ্ছে যখন বিশ্বব্যাপী আমাদের শান্তিরক্ষী বাহিনীরা আছে, এবং সেখানে আমাদের একটা পর্যবেক্ষণ ছিল যে পৃথিবীর যে কোনো সামরিক বাহিনীর কর্মকর্তা অফিসার থেকে আমাদের অফিসাররা সেখানে সব দিক থেকে আমরা উই প্রুভ দ্যাট উই আর বেটার দেন এনি আদার কান্ট্রিজ। একদম আমি পাকিস্তান, ভারত থেকে শুরু করে ইভেন আমেরিকান, কানাডিয়ান অফিসাররাও ছিল আমাদের সাথে, বা ৯১ দেশের অফিসার ছিল আমি যেখানে কাজ করছি। আমরা যেটা আমাদের স্টাডি রিপোর্টে যেটা বেরিয়ে আসলো, পাকিস্তান ভারত থেকে কেন আমরা উই আর হেড, এখানে হচ্ছে কি আমাদের এটা আমাদের অর্থনৈতিক সামাজিক একটা প্রেক্ষাপট আমাদেরকে ধাবিত করেছে, আমাদের যারা তরুণ, যারা মেধাবী ছাত্র তাদেরকে। কারণ আমাদের দেশে কর্মসংস্থানের একদিকে যেমন খুব কষ্টকর একটা বিষয়, আরেকদিকে আমাদের মা বাবারা চান সমাজে একটা প্রতিপত্তি দ্রুততর পর্যায়ে নিয়ে প্রতিষ্ঠা করা, তার ছেলেকে সে উদ্বুদ্ধ করে, ছেলেটাও দেখে। কারণ আমাদের দেশে বারবার সামরিক বাহিনী ক্ষমতায় আসছে এবং সেখানে দুর্দণ্ড যেটা প্রতাপ বলে সামরিক কর্মকর্তাদের, সেটা তারা পর্যবেক্ষণ করেছে। সেটা করার ফলে আমাদের একদম টপ 20-তে অন্তত 15%, টপ 20-র মধ্যে 15 জনেই হয়তো সামরিক বাহিনীতে, নৌবাহিনীতে, বিমান বাহিনীতে চলে আসছে, তারা যোগদান করে। এবং সেটারই ফলশ্রুতি হলো এই মেধাবী, আমি নিজেই ব্যক্তিগতভাবে ফিল করতাম যে এই মেধাবী ছেলেগুলো সেনাবাহিনীতে হচ্ছে একটা আমাদের গণ্ডিবদ্ধ জীবন। সেখানে আপনি যেটা আমরা বলি ক্রিয়েটিভিটি থেকেও বেশি সেখানে কমান্ড বাস্ট আমাদের এখানে চলে, সেনাবাহিনীতে চলে আমাদের বলতাম। তো সুতরাং ক্রিয়েটিভিটি যারা এই টপ 10-এর বা টপ 20-র এই যে তরুণ শ্রেণী যখন সেনাবাহিনীতে চলে আসে, সেখানে তার খুব একটা বেশি ক্রিয়েটিভিটির স্কোপটা থাকে না। সে একজন ডাক্তার হলে, একটা সায়েন্টিস্ট হলে, এরকম যদি কেউ কিছু যায়, গবেষণা যদি যায় ফিজিক্স নিয়ে, কেমিস্ট্রি নিয়ে,
তাহলে দেখা যেত জাতি অনেক বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা ছিল। সেই ক্ষেত্রে সেসব বিবেচনায় না এনে এখন হঠাৎ করে আমি কি হনুরো টাইপের কেউ যদি এখন এসে এসব কথাবার্তা বলে, এটার মধ্যে দুটা জিনিস আছে। একটা হচ্ছে তার তাহলে কি মধ্যে একটু, একটা আমি হয়তো যদিও এটা ইস্যু না, তারপরে এটা একটু জিজ্ঞাসা করি মেজর ইমদাদুল ইসলাম যে আহ, মানে ক্রিয়েটিভিটি হয়তো অন্য জায়গায়, তাহলে ক্রিয়েটিভিটি কি সেনাবাহিনীতে গিয়ে কিছুটা ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়? আপনি ডেফিনেটলি আপনি এখানে কেন আমি বলি, এখানে আপনি রিসার্চ করার থেকেও আপনার সেট এখানে কি ডেপ্লয় হবে, কি ট্রেনিং হবে, আপনি মোটরটা কিভাবে, এটা সবগুলো ওখানে প্রেসি আছে। আপনি কিভাবে আপনার আর্টিলারি গানটা কিভাবে লে করবে, আপনি এমজিটা কিভাবে, এগুলি সব আগে থেকে পরীক্ষিত। ওই পরীক্ষাটাই তার এখানে, সে নতুন করে কিন্তু কোনো মেশিন গান তৈরি করার তার স্কোপ নাই। তার এখানে কোনো নতুন করে একটা লং একটা কামান তৈরি করার বা একটা, আমাদের এমন হয় না যে আমরা অ্যারোনটিক্স এখন আমরা কোনো বিমান তৈরি করছি বা আমরা কোনো পর্যন্ত ইভেন কি আমরা ড্রোন তৈরি করার পর্যায়েও আমাদের এখানে। সুতরাং এগুলি হচ্ছে সৃষ্টিশীল, যারা যদি স্কোপ পায়, সেই স্কোপটা আমাদের নাই। যেমন পার্শ্ববর্তী দেশ ভারতে ওরা চলে যায়, মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলো ডিমান্ড দিয়ে রাখে ভালো টপ ছেলেগুলোকে, আগের থেকেই তারা এলিওর করে, তাদের শুরুতেই 2 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা রুপি বেতন দিয়ে তারা নিয়ে যায়। সুতরাং ওখানে সেকেন্ড ক্যাটাগরির আর্মি অফিসারে আর্মিতে যোগদান করেন। পাকিস্তানে যদিও তাহলে কি তারাও তাহলে কি তারা আবার তাহলে কি অনেক মেজর ইমদাদুল ইসলাম মানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা ঘিলু নাই বলতে যা বোঝাচ্ছেন, ক্রিয়েটিভিটি আর ঘিলুকে একটা সমার্থক ভাবে ব্যবহৃত হচ্ছে বা হওয়া সম্ভব? না। এখানে এখানে গিলুর প্রশ্নটা যখন আসে, ওনাকে আমি একেবারে সবিনয় একটা প্রশ্ন করি, তাহলে গিলুহীন জেনারেল জিয়ার নেতৃত্বে শাহ আজিজের এমন গিলু ছিল বা সবুর খানের ছিল, মির্জা হাফিজের এত গিলু ছিল, শাহ মুয়াজ্জেমের এত গিলু ছিল, এখন যারা দেশের নেতৃত্বে যারা ছিল, রাজনীতিবিদ যারা ছিলেন, তারা তো তাহলে ওনার মন্ত্রিসভায় এসে ওনার কর্তৃত্বের অধীনে ইভেন কাজী জাফরের মতো লোক, ওনারা সবাই, এবং সরি ব্যারিস্টার মওদুদের মতো লোক যার অনেকগুলো বই আছে এখন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যের মতো, তাহলে ওনারা কি জেনারেল জিয়াকে দেখেছিলেন যে ওনার গিলু নাই, তারপর আমরা সবাই গিলুওয়ালারা এখানে ওনার নেতৃত্বে ক্যাবিনেটে বসে হরিতরি কম্প কেমন করে কে ইশারা করে। জেনারেল এরশাদ এতদিন ধরে দেশ চালালেন এবং অনেক ক্ষেত্রে অনেক কিছু তার ইনোভেটিভ পাওয়ার ছিল, সেখানেও অনেকগুলো যারা রাজনীতিবিদরা কাজ করেছেন তারা কি সবাই দেখেছেন যে গিলুহীন মানুষের অধীনে আমি এই ক্যাবিনেটে আছি? আজকে তো সেই প্রশ্ন আসবে। এবং যখন এই প্রশ্ন, যাদের এত গিলু তারা তো কই, যে উদ্দেশ্যে তাদের উদ্দেশ্য তারা নিয়েছিলেন, যে কথাবার্তা বলেছিলেন, সেখান থেকে আমার মনে হয় 1000 মাইল দূরে এখন তারা অবস্থান করছেন। এখন কোথায়, সেদিন যেমন আমি প্রথম আলোতে অত্যন্ত আমাদের একেবারে সবচেয়ে ফ্রন্ট লাইনের পত্রিকা, সেখানে বলা হলো অনুশোচনা আওয়ামী লীগের নেতাদের বা কর্মীদের মধ্যে অনুশোচনা নাই কেন। এখন সেটার উত্তর হচ্ছে, যারা অনুশোচনার দিকে ধাবিত করতে পারতেন, যারা উদ্দেশ্য নিয়ে করেছেন, তারা সেখানে কি করলেন, যেখানে যে দোষী বা যে ক্রিমিনাল, যার ধরেন তার বিরুদ্ধে অভিযোগ আছে, তার বিরুদ্ধে কিছু নাই, কিন্তু সেখানে তার এইটুক ঘিলু নাই যে আমি কি করছি, আমি আওয়ামী লীগের অনুভূতিতে আঘাত করছি, কর্মীদেরকে কি 35 নম্বর আঘাত করছি, মানুষ এখানে ওরা হচ্ছে রিয়াক্ট করতেছে, আমি আমার সংবিধান নিয়ে আঘাত করছি, আমার মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আঘাত করছি, আমি 62 সালের শিক্ষা আন্দোলনকে, 66 শ্রমিক আন্দোলনকে, 69 গণ আন্দোলনকে, সবগুলোতে আমি একটা একটা আঘাত করে যাচ্ছি। তার মানে সেই আঘাতের বলে পুরা জাতিটা আবার ঐক্যবদ্ধ হয়ে তারা ওই যে যাদের বিচার করার কথা, যারা দোষী হওয়ার সাব্যস্ত হওয়ার কথা, তারা কিন্তু আড়ালে চলে যাচ্ছে। তো এই ঘিলু নিয়ে যারা করেন, এই ঘিলু ঘিলু করেন, এখন কি পরিমাণ তারা যে কি গিলু নিয়ে চলছেন এটা তারা নিজেরাই বিচার করলে পারেন। এখন এই যে সামনে নির্বাচন আসছে, ধরেন এখন নির্বাচনে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের ছলছাতুরি করা হচ্ছে, বিভিন্ন বিবৃতি দেওয়া হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, এটা করতে হবে ওটা করতে হবে। আনোয়ার হোসেন মঞ্জুর মতো ব্যক্তি সেদিন যে ধরনের উচ্চারণ করলেন, আমার তো মনে হয় উনি অত্যন্ত, যে বিগত 54 বছরে একটা জাতি এরকম অপমানিত হয়নি, প্রকাশ্যে বললেন, আমরা শুনলাম, এবং আরো স্ল্যাং যেগুলি ব্যবহার করছে আমি নাইবা সেগুলি এখানে ব্যবহার করলাম, যে কিছু লোক বসে 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 দলিল দস্তাবেজ খালি লিখতেছে, বই লিখতেছে, বই এই বই পড়বে কে, এটারও কোনো উত্তর নাই। এগুলি পড়বে কে, তার এগুলি বাস্তবায়ন পড়ে, আগে এগুলি পড়বেই বা কে, এই কথা যারা যাদের মাথাতে নাই, তারা এখন সামরিক বাহিনীর কর্তৃত্ব নেতৃত্ব, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আমি যদি বলা হতো যে কর্তৃত্ব নিয়ে কথা বলছেন,
দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। আমি আর একটু ওইটা যখন নিয়ে কথা ভিন্ন বলি, কথা আমি একটু ওইটা বলে নিয়ে কথা বলি যে যে আমরা আসলে, আপনিও বলছিলেন যে আমরা যখন আসলে সেনাবাহিনীকে নিয়ে কথা বলি তখনই আমরা বীর শব্দটা ব্যবহার করি, বীর সেনাবাহিনী, তাদের একটা শক্তি, তাদের সাহস, তাদের একটা মানে এই বিষয়গুলোকে আমরা খুব জোরালো ভাবে সেনাবাহিনীর সাথে যোগ করি। কিন্তু এখন যখন ওই যে বলছিলাম যে আসলে সেনাবাহিনীকে একটা গান্ধীবাদী অবস্থানে গেছে কিনা, আপনি একটু ব্যাখ্যা করছিলেন, এই কারণেই কি মানে এই যে ধৈর্য, একটা গান্ধীবাদী মনোভাব, বা ওরা বড় হোক, নিজেরাই লজ্জিত হবে, নিজেরাই বুঝতে পারবে, এরকম একটা যে টোন, এই কারণেই কি আসলে সেনাবাহিনীকে নিয়ে এত কিছু করা সম্ভব হচ্ছে, এরকম বলা সম্ভব হচ্ছে, স্ল্যাং ব্যবহার করা সম্ভব হচ্ছে, রাস্তায় বিক্ষোভ করা সম্ভব হচ্ছে, ওয়াকার না হাসনাত এরকম স্লোগান দেওয়া সম্ভব হচ্ছে, বা একেবারে অশ্লীল কথাবার্তা বলা সম্ভব হচ্ছে, এই কারণেই কি এত কিছু হচ্ছে, বা এই কারণেই কি তাদেরকে মানা হচ্ছে না? সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে রাস্তায়, কিন্তু মব হচ্ছে, 32 নম্বরে হামলা হচ্ছে, 32 নম্বর ভাঙা হচ্ছে, এখনো হচ্ছে, মানে অনেক কিছু হয়ে যাচ্ছে, অথচ সেনাবাহিনী আছে, তাদের কাছে পাওয়ার আছে, মানে নিয়ন্ত্রণ করতে পারছে না। এইসব আমি কারণে এখানে যদি আমাদের সেনাপ্রধান যদি প্রতীকী অর্থে বলে থাকেন, বড় হওয়া অনেক ধরনের আছে। বড় হওয়া মানে বুড়া হয়ে যাওয়া না, বড় হওয়া মানে জ্ঞানে, শিক্ষা দীক্ষায়, সুশীলতা, বা নিজের মধ্যে এক ধরনের কালচারালি মানে সংস্কৃতিবান হওয়া, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেগুলো শিক্ষা, এক ধরনের বড় হওয়া। সেই প্রতীকী অর্থে যদি বলে থাকেন, না, দ্যাট ইজ আমি তিনি বলেছেন যে তারা, ওরা আমাদের সন্তানের বয়সী, ওদের বয়স কম, মানে বয়সটা সন্তানের কি, ওদের অনেকের ছেলে মেয়ে হয়ে গেছে, তারা বহু আগে বিয়ে শাদী করেছে, তারা সংসারী হয়ে গেছে, সেই অর্থে আমি আই উইল নট অ্যাকসেপ্ট। এটা হচ্ছে হয়তো যদি উনি প্রতীকী অর্থে বলে থাকেন যে এরা বড় হোক, বড় মানে ওদের মধ্যে প্রিভেল করুক, ওদের মধ্যে যেটা চেতনাবোধ জাগ্রত হোক, ওদের মধ্যে মানুষের মধ্যে যেটা, যেসব মানুষ বলে যে জ্ঞান বা শিক্ষা দীক্ষা, তার আচার আচরণ, এগুলো তার পরিবর্তন হোক, তখন হয়তো সে পিছন ফিরে দেখবে আমি কি বলেছিলাম। কিন্তু আপনি সেটা সেনাবাহিনী এইসব জিনিস নিয়ে এত এত গান্ধীবাদী নীতি সেনাবাহিনীর জন্য নয়। তাহলে তো আমি যুদ্ধের মাঠে গিয়ে, আরে তারা বুঝতেছে না আমাদের দেশে ঢুকে পড়ছে, এখন আমি কেন তারে গুলি করব, এই ধরনের বিষয় টিষয় চলে আসবে। এখন হচ্ছে আপনি যে এখানে হচ্ছে সেই জিনিসটা লাই দেওয়ার অর্থ হচ্ছে একটা পুরা ইনস্টিটিউশনকে আপনি অপমান করছেন। যেমন আমি গতকাল মাসুদ কামালের অত্যন্ত প্রখ্যাত সাংবাদিক, উনি অনেক কথাবার্তা বলেন, উনি বলছিলেন যে জেনারেল ওয়াকারের প্রতি আমার অনেক সম্মান শ্রদ্ধা আছে, উনি অনেক কিছু সবকিছু বিজ্ঞের মতো সবকিছু চালিয়েছেন। এখন তো উনি বললেন যে বিদেশে গিয়ে সামরিক বাহিনী বিদেশে গিয়ে বিভিন্ন সমরাস্ত্র কারখানা প্রদর্শনীগুলি দেখে টেকে সেখান থেকে কিছুগুলি নিয়ে আসছে, তাহলে সে এটা দেশে এনে সেটা জনগণের মাথায় ধরে, এই কথাটা কিন্তু বলেছেন। তো উনি বলছেন কই ভাই, তাইলে 3 তারিখ 4 তারিখ 5 তারিখ তো কই তারা জনগণের দিকে ধরে নাই, ধরলে তো আপনারা কোনো খবর ছিল না আপনাদের এখানে, কইটা তো ধরেন নাই, জনগণের দিকে ধরেন নাই, বরং উল্টা 3 তারিখে আমাদের নুরুল কবির, অত্যন্ত প্রখ্যাত নিউ এজ পত্রিকার সম্পাদক, ওনার একটা কথা আমি আপনার এখানে আবার ব্যক্ত করছি। উনি বলছেন যে 3 তারিখ অগাস্ট 3 অগাস্ট 24 দুপুর, অর্থাৎ দুপুর গড়িয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বহু হাজার স্লোগান বাংলাদেশের মাটিতে হয়েছে, কিন্তু তা এই একটা স্লোগানও কিন্তু সেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় নাই। যে মুহূর্তে 3 তারিখে যখন ওই দরবার থেকে যখন সেনাপ্রধান বললেন যে আমি সেনাবাহিনী এবং পুলিশকে গুলি না করার জন্য নির্দেশ দিয়েছি, তারপর মুহূর্ত থেকে স্লোগান পাল্টে গেল বাংলাদেশে। তো সেটা হচ্ছে নুরুল কবিরের অ্যাসেসমেন্ট, সেদিন সেনাবাহিনী পুরো আবহাওয়াটাকে সেনাপ্রধান ওলট পালট করে দিয়েছেন সে একটা বক্তব্যের মাধ্যমে। তাহলে যারা এখন বলছেন যে ওনাকে উদ্দেশ্য করে এমন স্লোগান, যেটা আপনি একটু আগে বললেন হাসনাত না ওয়াকার, এই কথারও কোনো প্রতি উত্তর দেওয়া হয় নাই। আজকে আমি আপনার অনুষ্ঠানে আসার আগে একটু করে দেখছিলাম যে সেনা আইনে এই ধরনের ডিফেমেটরি, তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা, যাচ্ছে তাই বলার জন্য কোনো কি প্রতিবেদন বা কোন ধরনের শাস্তির ব্যবস্থা আছে কি না, স্পষ্ট করে আছে 1952 আর্মি অ্যাক্টে। If any person is liable to be passing the defamatory বা অপমানসূলক তাচ্ছল্যসূলক কোনো মন্তব্য করে থাকলে, he is liable to be tried according to the Army Act. Even
is to be faced the court martial. এক 2 নম্বর হচ্ছে 1882 আপনার যেটা ক্রিমিনাল কোড আছে সেখানে ইকুয়ালি is to be tried, he is liable. কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এত আইনও থাকার পরে আমাদের একটা সামরিক বাহিনীর একটা জ্যাক ব্রাঞ্চ বলে একটা আইন শাখা আছে, যারা এগুলি দেখেন, যারা এগুলি বিচার বিশ্লেষণ করে একটা ব্যবস্থা নিতে পারেন, তারা নিশ্চয় কিছুই করে নাই। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা ওইভাবেই রিয়াক্ট করলাম না যে ওই গান্ধীর মতো এক চোখ নিয়ে ফেললে আরেক চোখ নিতে নিতে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে, সেটা না হোক, কিন্তু আইনের মুখোমুখি করা তো অবশ্যই দরকার। আইন কি বলে এটাতে? আইন তো অবশ্যই অবশ্যই আপনাকে সেটার জন্য একটা প্রতিবিধান দিবে। মানে আইনের বিধান আছে, আপনি মনে করছেন আইনের বিধানের প্রয়োগ করা দরকার। আর সেনাপ্রধানের একটা বক্তব্য, তিনি বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম বিভ্রান্তি করা, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, অশ্লীল বক্তব্য দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে, সেনাপ্রধান সহ সেনা কর্মকর্তাদেরকে নিয়ে। তিনি বলছেন যে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে, ধৈর্য ধরা হচ্ছে, এবং তিনি বলছেন তাদের সব অপরাধ লিপিবদ্ধ করা হচ্ছে এবং সঠিক সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কখন আসলে মনে হয় সেনাপ্রধান, আসলে আমি জানি না সেনাপ্রধান কি মিন করছেন, আপনিও হয়তো এখন মানে এখান থেকে বোঝা যায় না তিনি কি মিন করছেন, কিন্তু কি ধারণা করেন সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি কি বলতে পারেন? যথাসময় মানে আসলে কোন সময়, এখন কেন যথাসময় না? সেই কথাটা আমি তুললাম, যেখানে আইন আছে, প্রচলিত আইন আছে, নতুন আইন করা, সেখানে উনি যে সম্প্রতি এসব বক্তব্য, এসব প্রচার অপপ্রচার, এসব তুচ্ছ তাচ্ছিল্য, এসবের পরে উনি একটা দরবারে আবার অ্যাড্রেস করেছেন। এর ভিতর আপনি যে কথাটা বলছেন সেখানে সেই কথাটাও আসছে। সেখানে উনি বলছেন নাথিং ইজ গোয়িং আনরেজিস্টার্ড, নাথিং ইজ গোয়িং আনরেজিস্টার্ড। কিন্তু কথা হচ্ছে আপনার এই সেনাবাহিনীর যখন ভবিষ্যৎ প্রজন্ম পেছন ফিরে দেখবে, তারা কিন্তু এখানে এক ধরনের একটা ইয়ের মধ্যে পড়ে যাবে, মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়বে। যেই সেনাবাহিনী নিয়ে এত দুঃসাহস, এত কিছু, যেখানে কোনো প্রয়োজন নাই। সেনাবাহিনীর এখানে হয়তো অপরাধ কি, যেমন আজকে আমি একটা আলোচনায় শুনছিলাম, সেটা হচ্ছে সেনাপ্রধান ইজ ভেরি স্ট্রিক্ট। উনি বারবার একটা কথা বলছেন যে, যেমন আগে বলছেন ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন হতেই হবে, আবার সেটাকে ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে সেনাপ্রধানকে লক্ষ্য করে এই জিনিসটা করা হচ্ছে, যে আক্রোশটা তার বিরুদ্ধে কিসের, সেটা হচ্ছে হি রিমেইন স্ট্রিক্ট অন টু দ্য principle or on to the aim to have the election by December or January ভিতরে নির্বাচন করতেই হবে। এখন আমরা যারা এখানে কোটারি স্বার্থ নিয়ে, যারা বিনা কোনো কিছু ছাড়াই এখন হই হই করে দেশের এই ব্যবহার করতেছে, ওই করতেছে, এর ওখানে বদলাও, ওরে ধরো, ওরে বাঁধো, ওরে মারো, ওরে কাটো, এসব করার যে ক্ষমতা, সেটা থেকে রহিত হওয়ার ভয়ে তারা দে ওয়ান্ট টু most likely to prolong or not to see the election is going to take place. কারণ তখন তো উন্মোচিত হবে কে কার কত দৌড়। মানুষ যখন জাজ করবে, সাধারণ মানুষ যখন তার ভোটের অধিকার নিয়ে ভোটের বাক্স দিবে, তখন বাক্স যে কার কোনটা হবে সেই ভয় তো একটা হতে পারে। আরেকটা হচ্ছে আমার যেটা সন্দেহ, একটা দেশের যখন একদিকে ডেমোক্রেটিক নর্মস যা আছে এগুলিকে ধ্বংস করা, একটা জাতিকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়ে একটা জাতিকে ইনক্লুসিভনেসের বাইরে নিয়ে তাকে বিভক্ত করা, টুকরা টুকরা করা, সেই ক্ষেত্রে তার আরেকটা অবস্থান থাকে, আশ্রয়স্থল থাকে, সেটা হচ্ছে তার সামরিক বাহিনী। এখন হয়তো বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা, আমার এক ধরনের সন্দেহ, কারণ এক সময় আমি অনেকদিন লম্বা সময় আমার জীবন ছিল, আমি প্রতিগোয়েন্দা সংস্থায় কাজ করেছি। আমার মনে হয় যে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীকে, সামরিক বাহিনীকে দুর্বল করার একটা অপকৌশল হিসেবে এইসব লোকজনের মুখে এইসব কথা দিয়ে হয়তো একটা উচ্ছৃঙ্খলতা, একটা বিশৃঙ্খল অবস্থা, একটা জাতিকে আরো বিপদের মুখে ঠেলে দেওয়া, একটা জাতি যখন আবার তার নির্বাচন বা এটা সেটার মাধ্যমে নির্বাচিত একটা আবহ সৃষ্টি করার, বা সেগুলি সবগুলোর মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টির, মানে কাদের স্বার্থ থাকতে পারে এমন, এটা জিওপলিটিক্সে আমি আপাতত মনে করব যে আপনি আমার শত্রু, কিন্তু আসলে আমার শত্রু কিন্তু আমার ভিতরে লুকিয়ে আছে। এই জন্য এটা যতক্ষণ পর্যন্ত এটা প্রপারলি যতক্ষণ ইনভেস্টিগেট না হবে, ততক্ষণ আপনার
কাউকে উদ্দেশ্য করে, কাউ সন্দেহ করে মন্তব্য রাখাটা একেবারেই আমার মনে হয় এটাতে, আমি এই কথাটা এই জন্য বলছি, যারা দায়িত্ববান আছেন তারা খতিয়ে দেখবেন এইসব লোকের পেছনে কাদের ইন্ধন আছে, কে উস্কানি দিচ্ছে, কে তাকে বলছে তুমি এসব বলতে থাকো, আমি তোমাকে প্রোটেকশন দিই। এই জন্য কে দেওয়ার জন্য, কে ব্যক্তিটা এমন ক্ষমতাশালী যে একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যেই প্রতিষ্ঠানের হাতে সমূহ শক্তি আছে এখনো পর্যন্ত, এখনো তার হাতেই সমূহ শক্তি এইসব প্রতিষ্ঠানের হাতে, এই সমূহ শক্তি এখনো পর্যন্ত জেনারেল ওয়াকারের হাতে। তারপর যদি সেখানে কেউ যদি দুঃসাহস দেখায়, তার মানে কেউ পিছন থেকে তাকে ইন্ধন দিচ্ছে। সেই ইন্ধন কারা দিচ্ছে সেটা বের করার সময় এখন।